আলোচনার মধ্যে রাজপথে ইসলামী দলগুলো নির্বাচন হতে হবে পিআর পদ্ধতিতে হুঁশিয়ারি নেতাদের। ভোটের আগে জুলাই সনদের আইনি ভিত্তি ও বিচার নিশ্চিতের তাগিদ। আলোচনা চলাকালে অহেতুক চাপ সৃষ্টি গণতন্ত্রের জন্য শুভ নয় মন্তব্য বিএনপি মহাসচিবের। অস্থিতিশীল পরিস্থিতির জন্য রাজনৈতিকভাবে ক্ষতিপূরণের সতর্কবার্তা খসরুর। চলতি মাসেই ইসির হাতে পৌঁছাবে নির্বাচনী সরঞ্জাম। প্রবাসী ভোটার নিবন্ধনে অ্যাপ তৈরি, সীমানা নির্ধারণ নিয়ে আদালতের সিদ্ধান্তে আস্থা রাখতে চায় কমিশন। জুলাই হত্যাযজ্ঞের দায়ে শেখ হাসিনা কামালের কঠোর শাস্তি দাবি নাহিদ ইসলামের। ট্রাইব্যুনালে দ্বিতীয় দিনের সাক্ষ্য, গুম খুনে জড়িত অনেকে গ্রেফতার না হওয়ায় ক্ষোভ। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনার মধ্যে রাজপথে জামাত সহ ইসলামী দলগুলো। বিক্ষোভ সমাবেশে নেতাদের হুঁশিয়ারি, জাতীয় নির্বাচন হতে হবে পিআর পদ্ধতিতে। একটি মহলের চাপে সরকার লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে পারছে না বলেও অভিযোগ তাদের। এছাড়া নির্বাচনের আগে জুলাই সনদের আইনি ভিত্তি ও গণহত্যার বিচার চান শীর্ষ নেতারা। দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দলগুলোর। ঐকমত্য কমিশনে আলোচনা অসমাপ্ত রেখেই রাজপথে জামায়াতসহ বেশ কয়েকটি ইসলামী দল। বৃহস্পতিবার বিকেলে সমাবেশের নির্ধারিত সময়ের আগেই বাইতুল মোকাররমের দক্ষিণ গেট কানায় কানায় পূর্ণ হয়ে যায় জামায়াত নেতাকর্মীদের ভিড়ে। জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচন সহ বেশ কিছু দাবিতে দলটির এই কর্মসূচি। সমাবেশ শেষে গুলিস্তান, পল্টন সহ বিভিন্ন এলাকায় মিছিল করেন তারা। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, নির্বাচনের আগে জুলাই সনদের আইনি ভিত্তি না দিলে বিপর্যয়ের মুখে পড়বে দেশ। একটি পক্ষের কারণে সরকার নিরপেক্ষতা হারাচ্ছে দাবি করে পিআর পদ্ধতি নিয়ে গণভোটের দাবি করেন তিনি। দুঃখজনকভাবে কোন শক্তির কাছে, প্রভাবের কাছে মাথা নত করে সরকার এবং এই সিদ্ধান্ত গ্রহণকারী কর্তৃপক্ষ কখনো কখনো লেভেল প্লেইং ফিল্ড রক্ষা করতে পারছেন না। গণভোট দিন, পিআর পক্ষে আছে কি বিপক্ষে আছে, জনগণ যদি পিআর মানে তো আপনাদেরকেও মানতে হবে, আর জনগণ যদি বিপক্ষে যায় আমরা জামাত ইসলামী তা মেনে নেব। একই সময়ে বাইতুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ করে বাংলাদেশ খেলাফত মজলিস। দলটির মহাসচিব মাওলানা জালালউদ্দিন আহমেদ হুঁশিয়ারি দেন, জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ঘরে ফিরবেন না তারা। বর্তমান গভর্নমেন্টকে বলি, অবিলম্বে জুলাই সনদের আইনি ভিত্তি আপনাদেরকেই করতে হবে এবং আগামী ফেব্রুয়ারির নির্বাচন এই জুলাই সনদের ভিত্তিতেই হতে হবে। এর আগে দুপুরে বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে দলটির সিনিয়র নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিম বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে নতুন করে কেউ স্বৈরাচার হতে পারবে না। পিআর নির্বাচনের সবচেয়ে বড় ফায়দাটা কি? পেশিস তৈরি হবে না, কালো টাকা সরাসরি হবে না, পেশির শক্তি ব্যবহার করতে পারবে না, ভোট ছিনতাই হবে না, কারোর ভোট বিফলে যাবে না, পৌঁছবে না। প্রায় একই ধরনের দাবিতে প্রেস ক্লাবের সামনে এবং বিজয়নগরে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, নেজামে ইসলাম পার্টি সহ কয়েকটি সংগঠন। আমরা চাই সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। আলোচনা চলা অবস্থায় কর্মসূচি দিয়ে অহেতুক চাপ সৃষ্টি গণতন্ত্রের জন্য শুভ নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সিঙ্গাপুর থেকে দেশে ফিরে তিনি বলেন, আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করতে হবে। জানান, বিএনপি পিআর পদ্ধতির পক্ষে নয়, এমনকি কোনো রাজনৈতিক দল নিষিদ্ধও চান না তারা। জুলাই সনদের অনেক বিষয়ে বিএনপি একমত, তবে বাকিগুলোর বিষয়ে পরবর্তী সংসদ সিদ্ধান্ত নেবে, জানান বিএনপি মহাসচিব। স্ত্রীর চিকিৎসা শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে দেশে ফেরেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় বিমানবন্দরে তাকে স্বাগত জানান দলের নেতাকর্মীরা। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, পিআর ও জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচন ইস্যুতে জামাত সহ ইসলামী দলগুলোর রাজপথে আন্দোলন অহেতুক চাপ সৃষ্টি ছাড়া আর কিছুই নয়। আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজতে আন্দোলনকারীদের পরামর্শ দেন বিএনপি মহাসচিব। আলোচনা তো শেষ হয়নি এখনো, আলোচনা চলছিল। আলোচনা চলা অবস্থায় এই ধরনের কর্মসূচির অর্থই হচ্ছে যে একটা অহেতুক একটা চাপ সৃষ্টি করা, যেটা আমি মনে করি যে গণতন্ত্রের জন্য শুভ নয়। রাজপথে আসলে কি সমাধান হয়ে যাবে? আমরা
এখন পর্যন্ত সবচেয়ে বড় রাজনৈতিক দল, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এই পরিবর্তনের পরে কিন্তু আমরা কোনো ইস্যুতেই রাজপথে আসিনি। আমরা আলোচনার মাধ্যমেই সমস্ত কিছু সমাধান করতে চাচ্ছি। আমার বিশ্বাস এটা আলোচনার মাধ্যমেই শেষ হবে। পিআর পদ্ধতিতে নির্বাচনের পক্ষে নয় বিএনপি, এমন অনড় অবস্থানের কথা জানিয়ে মির্জা ফখরুল বলেন, জনসমর্থনে নির্বাচিত সংসদেই সমাধান হতে হবে অমীমাংসিত বিষয়গুলোর। কোনো রাজনৈতিক দল নিষিদ্ধে বিএনপির সমর্থন নেই বলেও সাফ জানিয়ে দেন তিনি। আমরা পিআরের পক্ষে নই, কারণ আমরা মনে করি যে বাংলাদেশের পিআরের কোনো প্রয়োজনীয়তা নাই। জুলাই সনদে আলোচনা চলছে, অনেকগুলো বিষয়ে আমরা একমত হয়েছি। যেটাই করা হোক সেটা জনগণের সমর্থনটা হচ্ছে সবচেয়ে বড় প্রয়োজন। জনগণের সমর্থন আসে নির্বাচনের মধ্য দিয়ে, যে পার্লামেন্ট আসে সেই পার্লামেন্টের মধ্যেই সেটা আসে, এবং পার্লামেন্ট হ্যাজ গট এভরি রাইট। সে সংবিধান পরিবর্তন করতে পারবে, সংবিধানের অ্যামেন্ডমেন্ট করতে পারবে, এবং সেটা তো সেখানেই সম্ভব। পরিষ্কার করে আগেও বলেছি, এখনও বলছি যে আমরা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে নই। জাতিসংঘের ৮০তম অধিবেশনে অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হিসেবে নিউ ইয়র্ক যাচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে দেশের গণতন্ত্রের উত্তরণ ও উন্নয়ন ইস্যু প্রাধান্য পাবে বলেও জানান তিনি। আমার মনে হয় যে হয়তো দেশের সম্পর্কে গণতন্ত্রের উত্তরণের বিষয়টাই প্রাধান্য পাবে, এবং একই সঙ্গে ডেভেলপমেন্ট ব্যাপার, উন্নয়নের ব্যাপারটা প্রাধান্য পাবে। খুব শিগগিরই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলেও জানান মির্জা ফখরুল। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন সামনে রেখে কেউ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করলে রাজনৈতিকভাবে ক্ষতিপূরণ দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এদিকে ফেসবুক স্ট্যাটাসে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লিখেছেন, জনগণ চায় স্থিতিশীলতা, তারা বিশৃঙ্খলা চায় না। ভোটারের আস্থা নিশ্চিতে নেতাকর্মীদের কাজ করার নির্দেশনা দেন তিনি। রাজধানীর মহানগর আবাসিক এলাকায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের সঙ্গে দেখা করতে তার বাসায় যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় বিএনপির এই নেতা নুরুল হকের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। পরে তিনি কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিকারীদের রাজনৈতিকভাবে ক্ষতিপূরণ দিতে হবে বলে সতর্ক করেন আমির খসরু। চাওয়াটা অসুবিধা নাই, কিন্তু সেই চাওয়াটা জনগণের কাছে যেতে হবে। যারা গণতন্ত্র বিশ্বাস করে তখন জনগণের উপর আস্থা থাকতে হবে। তাদের যে ভবিষ্যতে তাদের যে কর্মসূচি, যে পরিবর্তন যারা আনতে চায় প্রত্যেকটি দলের, তারা জনগণের ম্যান্ডেট নিয়ে সেটা সংসদে আসবে, আলোচনা হবে, বিতর্ক হবে, পাশ হবে। এটাই গণতন্ত্র। কেউ যদি অস্থিতিশীল করতে চায় তাদেরকে রাজনৈতিকভাবে এটার জন্য ক্ষতিপূরণ দিতে হবে। বৃহস্পতিবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকে বসেন সিঙ্গাপুরের প্রতিনিধি দল। দেশটির অনাবাসিক হাইকমিশনার ডেরেক লোয়ের নেতৃত্বে ৩ সদস্যের প্রতিনিধি দল দ্বিপাক্ষিক নানা ইস্যুতে বিএনপি নেতাদের সঙ্গে আলোচনা করেন। এদিকে এক ফেসবুক পোস্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন, তরুণ প্রজন্মের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে তৃণমূলে ছুটে যাচ্ছে তার দল। শৃঙ্খলা কোনো দুর্বলতা নয়, বরং সেটি বিএনপির শক্তি উল্লেখ করে তারেক রহমান আরও লিখেন, তরুণরা চায় বাস্তব সুযোগ, তারা ফাঁকা বুলি চায় না। জনগণ চায় স্থিতিশীলতা, তারা বিশৃঙ্খলা চায় না। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। ঐকমত্য কমিশনের আলোচনায় দলগুলোর মধ্যে সমঝোতার আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। উপদেষ্টা পরিষদের বৈঠকের পর বৃহস্পতিবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে তিনি কথা বলেন। নির্বাচন কর্মকর্তা আইন ১৯৯১ এর সংশোধনী অধ্যাদেশ চূড়ান্ত অনুমোদনের কথাও জানান প্রেস সচিব। বৃহস্পতিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে উপস্থিত ছিলেন অন্যান্য উপদেষ্টারাও। এদিন বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় সেখানে। পরে বৈঠকের বিস্তারিত জানাতে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে হাজির হন প্রধান উপদেষ্টার প্রেস উইং। প্রেস সচিব জানান, নির্বাচনে জড়িত কর্মকর্তাদের জবাবদিহিতা নিশ্চিতের জন্য শাস্তির বিধান রেখে নির্বাচন কর্মকর্তা আইন ১৯৯১ এর সংশোধনী অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। মূল যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে যে নির্বাচন কমিশনের কাজকে গতিশীল করা এবং একে আরো এম্পাওয়ার করা। আর একটা হচ্ছে যে আরেকটা লয়ের উদ্দেশ্য হচ্ছে যে নির্বাচন কমিশনে যারা দায়িত্ব পালন করেন নির্বাচন কাজে, তাদের কাজে অ্যাকাউন্টেবল করা এবং তাদের শাস্তির বিধান রাখা। আগে যেরকম শাস্তির ক্ষেত্রে অনেক
পুরো বিষয়টা স্পষ্ট ছিল না। জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে আলোচনার মাধ্যমে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতার বিষয়ে আশা প্রকাশ করেন শফিকুল আলম। আমরা মনে করি যে কনসেনসাস কমিশনের সাথে যে আলোচনা সেটা এখনো চলমান এবং আমরা আশাবাদী যে কনসেনসাস কমিশনের সাথে পলিটিক্যাল পার্টির যে আলোচনা সে আলোচনাই একটা সবকিছুর শান্তিপূর্ণ সমাধান দিবে। প্রেস সচিব জানান, প্রাতিষ্ঠানিকভাবে ট্রেজারি বন্ডের উপর 15% ভ্যাট বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। খুব দ্রুত। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। চলতি মাসের মধ্যে নির্বাচন কমিশনের হাতে পৌঁছে যাবে নির্বাচনী সরঞ্জাম। প্রবাসী ভোটারদের নিবন্ধনের জন্য পোস্টাল ভোট বিডি নামে একটি অ্যাপস তৈরি করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন ভবনের সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ। সংসদীয় আসনের সীমানা নির্ধারণ নিয়ে ভাঙচুর অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে তিনি বলেন, সীমানা নির্ধারণ নিয়ে আদালতের সিদ্ধান্তে আস্থা রাখতে চায় কমিশন। বৃহস্পতিবার নির্বাচন ভবনে জাতীয় নির্বাচনের প্রস্তুতি ও সমসাময়িক বিভিন্ন কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলন করেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। এ সময় নির্বাচন সামগ্রিক কেনাকাটার অগ্রগতি জানান তিনি। 10টা আইটেমের আমাদেরকে ছিল, আমরা লোকাল পারচেস ছিল 2টা, 8টা, আর 2টা ছিল ইউএনডিপি সাপোর্টেড বিষয়। এর মধ্যে আমাদের কাছে এখন পর্যন্ত এটা পৌঁছে গেছে অলমোস্ট 70%, এবং আমরা সেপ্টেম্বরের ভিতরে বাকিটুকু পেয়ে যাব। প্রবাসী ভোটারদের নিবন্ধনের জন্য পোস্টাল ভোট বিডি নামের একটি অ্যাপস তৈরি করা হয়েছে বলেও জানান আখতার আহমেদ। এই অ্যাপটা হচ্ছে যে ভোটাররা যারা প্রবাসে আছেন তারা এনআইডির মাধ্যমে এইটা অ্যাক্সেস করবেন। অ্যাপের নামটা হচ্ছে পোস্টাল ভোট বিডি। নিবন্ধন করেছে, কিন্তু আমি এখন দেশে আছি, আমি এখানে ভোট দেব, সেটা হবে না। সংসদীয় আসনের সীমানা নির্ধারণ নিয়ে ভাঙচুর অনাকাঙ্ক্ষিত। যে কোনো প্রেক্ষাপটেই ভাঙচুর এটা মানে একটা বলা যেতে পারে যে দিস ইজ অনাকাঙ্ক্ষিত। রিটের আওতায় আদালত সিদ্ধান্ত দিবেন, আমাদের জন্য সেটা বাইন্ডিং হবে। নতুন রাজনৈতিক দল ও দেশীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন আগামী কমিশন সভায় চূড়ান্ত হবে বলেও জানান ইসি সচিব। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। রাকসু নির্বাচন ঘিরে প্রার্থীদের প্রচারণায় মুখর রাজশাহী বিশ্ববিদ্যালয়। ক্লাসরুম, ক্যাফেটেরিয়া, কমন রুম সহ প্রতিটি স্থানে গিয়ে শান্তিপূর্ণ ক্যাম্পাস গড়ার প্রতিশ্রুতিতে ভোট চাচ্ছেন তারা। এদিকে চাকসু নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে 22 সেপ্টেম্বর প্রকাশ হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। গানের তালে নেচে গিয়ে প্রার্থীদের প্রচারণায় মুখর রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ভোটারদের মনোযোগ আকর্ষণ করতে চেষ্টার কমতি নেই রাকসুর 12 প্যানেলের প্রার্থীদের। বৃহস্পতিবার সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে ভোটারদের কাছে লিফলেট বিতরণ সহ নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট চান প্রার্থীরা। ছাত্র শিবির ও ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীরাও ক্যাম্পাসের বিভিন্ন ছাত্রাবাসে প্রচারণা চালান। রাকসু নির্বাচন কমিশন জানিয়েছে, একাডেমিক ও জুবেরি ভবন মিলিয়ে 9টি আলাদা ভবনে 17টি কেন্দ্রে মোট 990টি বুথে হবে ভোট গ্রহণ। আচরণবিধি লঙ্ঘন করলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। নিরাপত্তা নিয়ে কোনো ঝুঁকি নেই। স্বচ্ছ নির্বাচনের জন্য স্বচ্ছ ব্যালট বাক্স দরকার, আমরা সেটাও আয়োজন করেছি। রাকসুতে মোট ভোটার 28,901 জন। নির্বাচনে মোট প্রার্থী 247 জন। তার মধ্যে সিনেটে 58 জন ও হল সংসদে 597 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রথমত আমাকে সেই জন্যই ভোট দেবে, আমি একটা অরাজনৈতিক মানুষ। সংস্কৃতিগত একটা মুক্ত পরিবেশ চাই, আমরা এটা নিশ্চিত করার জন্যই আসছি। এদিকে চাকসু নির্বাচনের মনোনয়নপত্র জমাদানের শেষ দিন বৃহস্পতিবার। মনস্তাত্ত্বিকভাবে মিল যাদের রয়েছে আমরা তাদেরকে আমাদের প্যানেলে অন্তর্ভুক্ত করছি। হল সংসদ হবে শিক্ষার্থীদের কণ্ঠস্বর। এদিকে চাকসু নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে ছাত্রদল। 28টি পদের মধ্যে প্রার্থী দিয়েছে 26টি। এছাড়া সম্প্রীতি শিক্ষার্থী নামে 26 সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্র শিবির। চাকসুর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হবে 25 সেপ্টেম্বর। তফসিল অনুযায়ী আগামী 12 অক্টোবর অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। চন্দ্রা বিশ্বাস, ববি, সময় সংবাদ। রাকসু চাকসু নির্বাচন নিয়ে কোনো নিরাপত্তা শঙ্কা নেই জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ছাত্র সংসদ নির্বাচনের অভিজ্ঞতা জাতীয় নির্বাচনে কাজে লাগানো হবে। সচিবালয়ে রাকসু চাকসু নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা কথা বলেন। এ সময় তিনি জানান, এই দুই নির্বাচনে ডিজিটাল পদ্ধতিতে ভোট গণনা করা হবে, যে কারণে জাকসুর মতো ফল ঘোষণায় দেরি হবে না।
সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে রাকসু চাকসুর ভোট অনুষ্ঠিত হবে বলেও এ সময় আশা প্রকাশ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। যেহেতু আমাদের একটা জাতীয় নির্বাচন আছে ফেব্রুয়ারিতে, এই নির্বাচনগুলি দেখে আমাদের কিছু কিছু এক্সপিরিয়েন্স হচ্ছে এবং আমরা এটা আমাদের জাতীয় নির্বাচনে এটা আমরা কিভাবে প্রয়োগ করতে পারবো। এই দুটো নির্বাচনের ক্ষেত্রে তাদের কোনো উদ্বেগ নেই এবং নির্বাচনটা দুটোই খুব ভালোভাবে হবে আমরা আশা করি। সাজেশনগুলি আমরা ভবিষ্যতে কাজে লাগাবো। কতগুলি সেন্টার হওয়া দরকার আর ভোট গণনাটা কিভাবে হলো, যদি মেশিনে করলে তো তারা তো সময় লাগে না, তা আমরা তারা নিজেদের ভিতরে আলোচনা করছে যে মেশিনে যেন গণনাটা হয়। জুলাই আগস্টের হত্যাযজ্ঞের দায়ে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল সহ জড়িতদের কঠোর শাস্তি চাইলেন গণঅভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। ট্রাইব্যুনালে দেয়া জবানবন্দিতে কথা বলেন এনসিপির শীর্ষ নেতা। 1 বছরেও গুম খুনের সঙ্গে জড়িতরা গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল আল মামুনের বিরুদ্ধে বৃহস্পতিবার দ্বিতীয় দিনে প্রায় 1 ঘন্টা 45 মিনিট জবানবন্দি দেন জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। এদিনের জবানবন্দিতে তাকে গুম করে নির্যাতন, আন্দোলন প্রত্যাহারে অব্যাহত চাপ, জুলাই আন্দোলন চলাকালে নাশকতার দায়, বিএনপি জামায়াতের উপর চাপানোর নানা ঘটনা বর্ণনা দেন তিনি। আমাকে গুম করা হয়েছিল, আমি যদি বেঁচে থাকতে চাই, অন্য সমন্বয়কদের যদি মুক্তি নিশ্চিত করতে চাই, তাহলে আমরা যাতে আন্দোলন থেকে সরে আসি, এই বিষয়টি তারা বারবার নিশ্চিত করতে চেয়েছিল। জুলাই হত্যাযজ্ঞের দায়ে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং মাঠ পর্যায়ে জড়িতদের কঠোর শাস্তি চেয়েছেন নাহিদ ইসলাম। শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী ওবায়দুল কাদের সহ তাদের যাতে কঠোর শাস্তি দেওয়া হয়, আমাদের এটাই প্রত্যাশা থাকবে। পরে চিফ প্রসিকিউটর বলেন, শীর্ষ সমন্বয়ক নাহিদ কিভাবে আন্দোলন দেখেছেন তারই বর্ণনা দিয়েছেন। এই মামলার বিষয়বস্তুর মধ্যে আসামিদের কোথায় কি ভূমিকা ছিল সেই বিষয়গুলো তিনি অত্যন্ত স্পষ্ট করে তুলে ধরেছেন। সেগুলো এই মামলা প্রমাণের ক্ষেত্রে অবশ্যই অসম্ভব রকমের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একই ট্রাইব্যুনাল রামপুরায় 2 জনকে হত্যা ও কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলির মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব সহ 5 জনের বিচার শুরুর আদেশ দিয়েছেন। আর ট্রাইব্যুনাল 2-এ আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানো এবং 1 জনকে হত্যা মামলায় 3য় দিনের সাক্ষ্য গ্রহণ হয়। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতে দুর্নীতি নিয়ন্ত্রণ করার উপর গুরুত্ব আরোপ করেছেন বিশিষ্টজনরা। তারা আশঙ্কা প্রকাশ করে বলছেন, গণতন্ত্রকে সুসংহত করতে না পারলে বিপর্যয়ের মুখে পড়বে বাংলাদেশ। সংলাপে অংশ নিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেছেন, জ্বালানি খাতের দুর্নীতি বন্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে সরকার। সংলাপে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে আধুনিকীকরণ করার ওপরও গুরুত্ব আরোপ করেন নিরাপত্তা বিশ্লেষকরা। রাজধানীর সিডাপ মিলনায়তনে গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস। সংলাপে গণতান্ত্রিক পরিবেশ উত্তরণে রাজনৈতিক স্থিতিশীলতা, পরিচ্ছন্ন রাজনীতি এবং দুর্নীতি রোধ করার উপর গুরুত্ব দেন বক্তারা। দুর্নীতি, দুর্বৃত্তায়ন, এটার মুক্ত করতে হবে আমাদের নির্বাচনী ব্যবস্থা, আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে। তো আমরা যেটা চিহ্নিত করেছি, আমাদের নির্বাচনী অঙ্গনটা দুর্বৃত্তায়িত হয়ে গিয়েছে। কি কি কারণে মানুষ দুর্নীতিগ্রস্ত হচ্ছে, আমরা যদি এই সার্ভিসগুলোকে চিন্তা করে আমরা দেখেছি, যদি এটাকে প্রযুক্তিগত জায়গায় আমরা নিয়ে আসতে পারি, অনলাইন সার্ভিসের জায়গায় নিয়ে আসতে পারি, অনেক দুর্নীতি কমে আসে। ফেব্রুয়ারিতে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের আশা প্রকাশ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মুঈন খান বলেন, বিএনপিকেই সরকার গঠন করতে হবে, বিষয়টি তা না। জনগণ যাদের ভোট দেবে, সংখ্যাগরিষ্ঠতায় তারাই সরকার গঠন করবে। আমরা অনেক বিষয়ে একমত হই, শতকরা 60, 70, 80% বিষয়ে আমি মনে করি আমরা ইতিমধ্যে একমত হয়েছি। আর 10টি-20টি বিষয়ে বাংলাদেশে বিভিন্ন মতের রাজনৈতিক দলগুলো রয়েছে, তাদের মতো ভিন্নতা থাকতে পারে, এই মত ভিন্নতা থাকাই স্বাভাবিক। দেশে জাতীয় নিরাপত্তায় ঘাটতি রয়েছে উল্লেখ করে রোহিঙ্গা শরণার্থী, খাদ্য, জলবায়ু ছাড়াও সীমান্ত সুরক্ষায় জোর দেওয়ার পরামর্শ দেন বিশ্লেষকরা। প্রতিরক্ষা ব্যবস্থাকে আধুনিকীকরণেও মত তাদের। আমাদের সীমান্তে যে ধরনের মানুষকে হত্যা করা হচ্ছে ভারতের পক্ষ থেকে,
সে বিষয়ে বিগত সরকারগুলো কোনো সঠিক পদক্ষেপ গ্রহণ করতে পারে নাই। বর্তমান সরকারের আসার পরেও কোনো জোরালো ভূমিকা এই বিষয়ে রাখা হয় নাই। কাজে অব্যাহতভাবে বাংলাদেশের নাগরিকদের ভারতীয় বিএসএফ হত্যা করে চলেছে। সংলাপে অংশ নিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান জানান, সংকট কাটিয়ে জ্বালানি খাতের দুর্নীতি বন্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে সরকার। এদেশে নীতির কাজ হচ্ছে দুর্নীতি বন্ধ করা, কিন্তু এদেশে আইন করে নীতি করে দুর্নীতি করা হচ্ছে। আগামী নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরির উপরও জোর দেন আলোচকরা। আমরা এটা পরিষদের উদ্যোগ নিই। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ঘোষণা ও রমজানের কারণে অমর একুশে বইমেলা শুরু হবে 17 ডিসেম্বর। বিকেলে বাংলা একাডেমিতে বইমেলা সংক্রান্ত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মফিদুর রহমানের সভাপতিত্বে বাংলা একাডেমির মহাপরিচালক সহ পুস্তক প্রকাশক, বিক্রেতা সমিতি ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এতে অংশ নেন। জানা গেছে, ডিসেম্বরে বইমেলা আয়োজনে বাংলা একাডেমিকে সার্বিক প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে সভায়। সম্প্রতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতে অনুষ্ঠানের ঘোষণা দেওয়ার পর থেকেই অমর একুশে বইমেলার সম্ভাব্য সময় নিয়ে গত কয়েকদিন ধরে আলোচনা চলছিল। নরসিংদীতে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন, গুলিবিদ্ধ হয়েছেন অন্তত 5 জন। এদিকে ঘটনার সংবাদ সংগ্রহের সময় সদর হাসপাতালে সাংবাদিকদের উপর হামলা চালায় দুর্বৃত্তরা। এতে আহত হয়েছেন এক সাংবাদিক। দলীয় দ্বন্দ্ব থেকে সংঘর্ষে প্রাণ গেল একজনের, আহত হয়েছেন অন্তত 4 জন। নদী থেকে বালু উত্তোলন, দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধে জড়ায় নরসিংদীর আলোকবালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহ আলম চৌধুরী ও একই কমিটির বহিষ্কৃত সদস্য সচিব আব্দুল কায়ুম মিয়া গ্রুপ। বৃহস্পতিবার ভোরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। গুলিবিদ্ধ হয়ে সদর হাসপাতালে নেয়ার পথে মারা যান কায়ুম গ্রুপের ইদন মিয়া, আর গুলিবিদ্ধ 2 জনকে নেওয়া হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। ইদন মিয়া বয়স 50 বছর, উনিকে আমরা ব্রড ডেড হিসেবে পেয়েছি। ওনার বুকের বাম পাশে গানশট ইনজুরি হচ্ছে, 3টা পেনিট্রেটিং ইনজুরি আছে। স্থানীয়দের দাবি, বিএনপির উভয় গ্রুপের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলায় জড়িত ছিলেন। একটা শাহ আলম চৌধুরী, আওয়ামী লীগের সভাপতি আসাদ এবং ডিপু চেয়ারম্যান এরা মিল্লা রাত্রে ভোর 4টায় অতর্কিতভাবে হামলা করে আমার লোক মেরা লাইছে। অসংখ্য পরিমাণ লোক নিয়ে তারা হামলা করছে আওয়ামী স্বৈরাচারের দোসররা। সকালে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, একজন মারা গেছে, 3-4 জন আহত আছে। অভিযোগ প্রাপ্তির সাপেক্ষে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেব। কেন আমাদের উপরে হামলা? তাহলে সত্য তোলা কি অপরাধ? ঘটনার পর ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য। সময় সংবাদ, নরসিংদী। রাজধানীর বিনোদনের অন্যতম কেন্দ্র হাতিরঝিল ও 300 ফিট সড়ক। দিনে ভিড়, আলো, নিরাপত্তা সবই ঠিকঠাক, কিন্তু রাত নেমে আসতেই বদলে যায় দৃশ্যপট। অন্ধকার আর ফাঁকা রাস্তায় সুযোগ নেয় ছিনতাইকারীরা। আইনশৃঙ্খলা বাহিনীর টহল থাকলেও তা উপেক্ষা করেই চলে নানা অপরাধ। স্বপন আহমেদের রিপোর্টে বিস্তারিত। ব্যস্ত রাজধানীতে কিছুটা স্বস্তির ছোঁয়া নিতে অনেকেই ছুটে যান হাতিরঝিলে। কিছুদিন ধরে সেই স্বস্তিতে গুড়ে বালি। সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত হাতিরঝিলের কয়েকটি স্পটে ঘটছে ছিনতাইয়ের ঘটনা। বিশেষ করে ফ্লাইওভারের নিচের পথ, পানির ধারে নির্জন রাস্তা আর যেখানে স্ট্রিট লাইট নেই সেসব জায়গায় অপরাধীরা বেশি সক্রিয়। সন্ধ্যার পর এখানে যারা আসেন কিংবা এই সড়কটি যারা ব্যবহার করেন প্রায়ই নিরাপত্তাহীনতা বোধ করেন তারা। সম্প্রতি কিছু ছিনতাইয়ের ঘটনা এই শঙ্কাকে আরও বাড়িয়েছে, যা সাধারণ মানুষের নিত্যদিনের ভয়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আমরা কথা বলেছি ভুক্তভোগী সাধারণ মানুষ এবং পুলিশের সঙ্গেও। কাজ শেষ করে সন্ধ্যায় অফিসে ফিরছিলেন অনলাইন ডেলিভারি কাজ করা সায়েম। হাতিরঝিলের রামপুরা সেতুর কাছে তাকে ঘিরে ধরে 3-4 জন। বর্ণনা দিচ্ছিলেন সেদিনে তার সঙ্গে ঘটা ভয়ঙ্কর পরিস্থিতির। 5 জন আমাকে ধরছে, একজন ডাক দিয়ে বলতেছে তোমাকে বড় ভাই ডাকে, তো ঘিরা বলতেছে তুমি কই থাকো। তারা একটা গ্রুপিং এর মাধ্যমে থাকে, তারা 3-4 জন সামনে থাকে আর একজন একটু দূরে থাকে।
একই অবস্থা পূর্বাচলের ৩০০ ফিট সড়কেও। এখানেও নিয়মিতই ঘটছে ছিনতাই, ডাকাতি আর হত্যার মতো ঘটনা। পুলিশ টহল থাকলেও সুযোগ বুঝে কাজ শেষ করে সটকে পড়ছে অপরাধীরা। সম্প্রতি এক মোটরসাইকেল রাইডারও তাদের শিকারে পরিণত হন। পুলিশের তথ্য বলছে জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ৮ মাসে হাতিরঝিলে ছিনতাইয়ের ঘটনায় অভিযোগ পড়েছে মাত্র ৭টি, আর ৩০০ ফিটে ছিনতাইয়ের ঘটনায় খিলক্ষেত থানায় অভিযোগ পড়েছে মাত্র 4টি। তবে সাধারণ মানুষের ধারণা আরও অনেক ঘটনার আনুষ্ঠানিক অভিযোগ করেন না অনেকেই। মহানগর পুলিশের এই কর্মকর্তা বলছেন জোরদার করা হয়েছে পুলিশ টহল। অপরাধী ধরপাকড় ও টহল বাড়ানোয় আগের চেয়ে ছিনতাইয়ের ঘটনা কমেছে বলেও দাবি তার। পুরো রাজধানী জুড়ে ছিনতাই এবং যে কোনো ধরনের অপরাধ প্রতিরোধের জন্য আমাদের যে নিয়মিত টহল কার্যক্রম সেটা চলমান রয়েছে। রাজধানীর এই অন্যতম বিনোদন কেন্দ্রগুলোতে এমন অপরাধের ঝুঁকি শুধু সাধারণ মানুষেরই নয়, বরং পুরো শহরেরই নিরাপত্তা ব্যবস্থারও বড় একটি চ্যালেঞ্জ। নিয়মিত পুলিশি টহল, সড়কগুলোতে সিসি ক্যামেরা এবং সড়কের বাতিগুলো যদি দ্রুত মেরামত করা না হয়, তাহলে রাতের এই অপরাধ কর্মকাণ্ড কোনোভাবেই কমবে না, এমনটি মনে করছেন সাধারণ মানুষ। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। 52 কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ সহ 10 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। এজাহারে বলা হয়, থার্মেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাদির মোল্লাকে চাপ ও ভয়ভীতি দেখিয়ে এই ঘুষ আদায় করা হয়েছে। বৃহস্পতিবার দুদকের উপসহকারী পরিচালক সাজিব আহমেদ বাদী হয়ে মামলাটি করেন। মামলার অন্যান্য আসামিদের মধ্যে আছেন সাবেক ভূমিমন্ত্রী জাবেদের স্ত্রী, ইউসিবি ব্যাংকের সাবেক চেয়ারম্যান রুকমিলা জামান, ইউসিবি ব্যাংকের সাবেক পরিচালক সৈয়দ কামরুজ্জামান। গ্রাহকের অর্থ আত্মসাতের আরেক মামলায় সাজা দেয়া হলো ই-কমার্স প্রতিষ্ঠান ই-ভ্যালির রাসেল শামীমা দম্পতিকে। দুজনকে 3 বছর করে কারাদণ্ডের রায় দেন ঢাকার সিএমএম আদালত। কিন্তু আসামিরা পলাতক থাকায় আদালতে উপস্থিত ছিল না তাদের পক্ষের কোনো আইনজীবী। এ নিয়ে 5 মামলায় 12 বছরের কারাদণ্ড হলো তাদের। অর্ধেক দামে মিলবে ইলেকট্রনিক পণ্য, এমন নানা চটকদার অফার দিয়ে রাতারাতি অনলাইন ব্যবসার শীর্ষে উঠে আসে ই-কমার্স প্রতিষ্ঠান ই-ভ্যালি। এমন এক অফারের ফাঁদে 2021 সালে পা দেন ব্যাংক কর্মকর্তা আবুল কালাম আজাদ। অনলাইনে অর্ডার করেন 11টি মোটরসাইকেল, অনলাইনেই পরিশোধ করেন 23 লাখ টাকা। কিন্তু নির্দিষ্ট সময় পার হলেও মেলেনি পণ্য। টাকা ফেরত চাইতে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে ফোন বন্ধ পান বলে জানান আজাদ। পরে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিন টাকা ফেরত দিতে অস্বীকার করেন। বের হওয়ার পরেও টাকা দিচ্ছে না, আরও উল্টা হুমকি ধমকি দিচ্ছে, তখন আমরা তার বিরুদ্ধে মামলাটি করি। বাদী 23 লক্ষ টাকা সে গ্রহণ করে, সে মোটরসাইকেল সরবরাহ করার কথা ছিল, সে না করে সে টাকাটা আত্মসাৎ করেছে এবং প্রতারণা করেছে। 2023 সালে আদালতে মামলা করেন আজাদ। এই মামলায় বৃহস্পতিবার রাসেল শামীমা দম্পতিকে 3 বছর করে কারাদণ্ড দেন আদালত। পাশাপাশি 10,000 টাকা করে জরিমানা এবং অনাদায়ে 3 মাসের বিনাশ্রম কারাদণ্ড ঘোষণা করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনিরুল ইসলাম। আমিও এখানে আসলে প্রতারিত হয়েছি, তো তার সাথে যোগাযোগ করার পরে সে বলছিল যে টাকাগুলো দিয়ে দিবে, যার কারণে সে আমাকে চেক ডিজনারে মামলা দিতে না করছিল। কিন্তু পরবর্তীতে সময় আমি বুঝতে পারলাম যে না, সে আমার টাকা দিবে না। পরবর্তীতে আমি আদালতে শরণাপন্ন হই। 2021 সালের 16 সেপ্টেম্বর প্রতারণা ও অর্থ আত্মসাতের একাধিক মামলায় গ্রেফতার করা হয় রাসেল ও তার স্ত্রীকে। পরে দুজন জামিনে মুক্ত হয়ে আত্মগোপনে চলে যান। ফলে মামলায় স্টেট ডিফেন্সের সুযোগ পাননি তারা। এখন পর্যন্ত একই অভিযোগে 5 মামলায় 12 বছরের কারাদণ্ড হয়েছে তাদের। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। কক্সবাজারে ব্যস্ত দিন পার করলেন ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দল। রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের পাশাপাশি রোহিঙ্গাদের সঙ্গে বৈঠক, বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ ও বর্তমান পরিস্থিতি সম্পর্কে ধারণা নিয়েছেন তারা। বৃহস্পতিবার বিকেলে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে ইউরোপে এই সংকট তুলে ধরার আশ্বাসও দেন প্রতিনিধিরা। বিশ্বের সবচেয়ে বড় আশ্রয় শিবির কক্সবাজারের উখিয়ার কুতুপালং ক্যাম্প, যেখানে ঠাঁই হয়েছে লাখ লাখ রোহিঙ্গা। বৃহস্পতিবার সকাল 8:30টায় 4 নম্বর ক্যাম্পে পৌঁছে ইউরোপীয় পার্লামেন্টের 17 সদস্যের প্রতিনিধি দল। সুরক্ষা ব্যবস্থা ও রোহিঙ্গাদের নিবন্ধন পদ্ধতি সম্পর্কে ধারণা নেয়ার পর যান বর্ধিত 4 নম্বর ক্যাম্পে।
প্রতিনিধি দলটি WFP পরিচালিত খাদ্য বিতরণ কার্যক্রম ঘুরে দেখেন। এরপর রোহিঙ্গা স্বেচ্ছাসেবক ও কমিউনিটি নেতাদের সঙ্গে বৈঠক করে ক্যাম্পের সার্বিক পরিস্থিতি সম্পর্কে ধারণা নেন। দুপুরে পরিদর্শন করেন রোহিঙ্গা শিশুদের শিক্ষা কার্যক্রম ও সাংস্কৃতিক স্মৃতিকেন্দ্র। বিকেলে কক্সবাজার শহরে ফিরে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমানের সঙ্গে ৪৫ মিনিটের বৈঠক করেন তারা। এতে রোহিঙ্গা সংকট, সহায়তার বর্তমান অবস্থা ও তহবিল ঘাটতির প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠক শেষে প্রতিনিধি দলের প্রধান গণমাধ্যমের সঙ্গে কথা না বললেও শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার জানান, সহায়তা অব্যাহত রাখার পাশাপাশি ইউরোপীয় পার্লামেন্টে রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি তুলে ধরার আশ্বাস মিলেছে। ইউরোপিয়ান ইউনিয়ন যেহেতু আমাদের এখানে সেকেন্ড লার্জেস্ট ডোনার, সুতরাং সে বিষয়টা তারা তাদের রোল সম্পর্কে বুঝেছে। ওনারা আশ্বস্ত করেছেন যে ওনারা ওনাদের সাপোর্ট কন্টিনিউ করবেন এবং এখান থেকে যাওয়ার পরে পার্লামেন্টে ওনারা বিষয়টা তুলে ধরবেন। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন ইউরোপীয় পার্লামেন্টের মানবাধিকার উপকমিটির চেয়ারম্যান মনির সাতোয়ারি। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। টানা বৃষ্টি আর উজানের ঢলে উতলা দেশের বিভিন্ন নদ নদী। পানির চাপে রংপুরের দ্বিতীয় তিস্তা সেতু রক্ষা বাঁধে তীব্র ভাঙন দেখা দিয়েছে। সোমেশ্বরী ও মহারশী নদীর পানি বেড়ে শেরপুরের নিম্নাঞ্চলের অন্তত 15টি গ্রাম প্লাবিত। কুষ্টিয়ায় পদ্মা ও গড়াই নদীর তাণ্ডবে হুমকির মুখে সরকারি স্থাপনা, বসতভিটা ও ফসলি জমি। মুন্সিগঞ্জে পদ্মার আকস্মিক ভাঙনের মুখে শতাধিক পরিবার অন্যত্র সরিয়ে নিচ্ছেন বাড়িঘর। গত কয়েকদিনের টানা বৃষ্টি আর উজানের ঢলে আবারও উতলা দেশের বিভিন্ন স্থানের নদ নদী। প্রচণ্ড পানির চাপে রংপুরের গঙ্গাচড়ার মহিপুরে দ্বিতীয় তিস্তা সেতুর রক্ষা বাঁধে তীব্র ভাঙন দেখা দিয়েছে। 900 মিটার বাঁধের প্রায় 100 মিটার অংশ নদীগর্ভে বিলীন। ভাঙন ঝুঁকিতে রয়েছে সেতু। লালমনিরহাট রংপুরের সংযোগ সড়ক সহ কয়েকটি গ্রাম। এলজিইডি বলছে, পানি কমলে বাঁধের ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। পানি বেড়ের কারণে এই বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ, অর্ধেক ভেঙে গেছে, আর অল্প একটু আছে। কয়েকদিনের মতো পানি নেমে গেলে আমরা সেখানে বালির বস্তা বা জিও ব্যাগ দিয়ে একটা ব্যবস্থা নিব। একই অবস্থা শেরপুরে। পাহাড়ি ঢলে সোমেশ্বরী ও মহারশী নদীর পানি বেড়ে ঝিনাইগাতির নিম্নাঞ্চলে অন্তত 15টি গ্রাম প্লাবিত। পানি ঢুকে পড়েছে ঝিনাইগাতি বাজারেও। পানি আসার পরে বাড়িঘর ভাঙিয়ে নিয়ে গেছে, নদী গর্ভে চলে গেছে। কুষ্টিয়ায় পদ্মা ও গড়াই নদীর তাণ্ডবে হুমকির মুখে সরকারি স্থাপনা, বসতবাড়ি ও ফসলি জমি। আমার ঘরদুয়ার সব গাঙ্গ ভরে গেছে। বাড়িঘর করার মতো কোনো জায়গা নাই, আমাদের অবস্থা খুব খারাপ। পদ্মার ভাঙনের কবলে মুন্সিগঞ্জ সদর উপজেলার শম্বর, হালদারকান্দি, সর্দারকান্দি, মহেশপুর, নমকান্দি, ভূতারচর ও কালীচর গ্রামের শতাধিক পরিবার। হুমকির মুখে 4টি মন্দির ও 2টি মসজিদও। এখন এক 3বার ভাঙলো, এখন ভাঙলে আমরা কোথায় দাঁড়াবো? এদিকে গাইবান্ধায় থেমে থেমে হালকা ও ভারী বৃষ্টি হয়। এতে জেলা শহরের বেশিরভাগ সড়কে হাঁটু পানি জমে যায়। রিমু সিদ্দিক, সময় সংবাদ। কলকাতার বাজারে উঠতে শুরু করেছে বাংলাদেশের ইলিশ। সকালে শহরের সবচেয়ে বড় মাছের বাজার হাওড়া ফিশ মার্কেটের আড়ত থেকে পাইকারি বিক্রি শুরু হয়। বৃহস্পতিবার দুপুরের মধ্যেই ইলিশ পৌঁছে যায় কলকাতা ও শহরতলির বাজারে। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। এভাবেই হাওড়া ফিশ মার্কেটে শ্রমিকরা কাঁধে করে পদ্মার ইলিশ ভর্তি কার্টুন নিয়ে যাচ্ছেন আড়তে। বাজারে প্রথম চালান পৌঁছানোর খবরে উৎসুক ক্রেতাদের ভিড়ও চোখে পড়ার মতো। প্রতি বছর দুর্গাপুজোর আগে পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় ইলিশের চাহিদা তুঙ্গে পৌঁছায়। স্থানীয় যোগান সেই চাহিদা মেটাতে ব্যর্থ হওয়ায় ভারতের ব্যবসায়ীদের প্রতিবেশী বাংলাদেশ সরকারের দ্বারস্থ হতে হয়। তবে এবার নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে চালান ঢোকার কারণে ব্যবসায়ীরা মনে করছেন পূজার বাজারে তারা প্রত্যাশিত মুনাফা পাবেন না। এই বাংলাদেশ ঢুকেছে, খুব আনন্দ পেয়েছি, এই জন্য ছুটে এসেছি। এসে দেখছে অতিরিক্ত দাম, অনেক লেটে ঘুরতেছে আর দাম भी অনেক ज़्यादा হচ্ছে। ডিমান্ড সব সময় বাংলাদেশ ইলিশের আছে, কিন্তু যদি রেটটা হাই হয় তাহলে তো একটা শ্রেণীর লোকেরাই মাছ খেতে পারে, সবাই তো আর খেতে পায় না। এবছর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ভারতীয় ব্যবসায়ীদের জন্য 1200 টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে। বুধবার রাতে পেট্রাপোল সীমান্ত দিয়ে 10টি ট্রাকে 35 টন ইলিশ ঢোকে ভারতে। বৃহস্পতিবার সেই চালান পৌঁছেছে হাওড়ার আড়তগুলিতে। আগামী 5 অক্টোবর পর্যন্ত চলবে ইলিশের এই আমদানি। সুব্রত আচার্য,
সময় সংবাদ, কলকাতা। কৌশলগত যৌথ প্রতিরক্ষা চুক্তি সই করেছে সৌদি আরব ও পরমাণু শক্তিধর দেশ পাকিস্তান। চুক্তি অনুযায়ী কোনো একটি দেশ আক্রান্ত হলে সেটিকে দুই দেশের উপর আগ্রাসন হিসেবে দেখবে রিয়াদ ও ইসলামাবাদ। বুধবার সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এ চুক্তি সই করেন। দুই দেশের কোনো একটি দেশ হামলার শিকার হলে যৌথভাবে জবাব দেবে সৌদি আরব ও পাকিস্তান। প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানো এবং যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে যৌথ প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে কৌশলগত যৌথ প্রতিরক্ষা চুক্তি সই করেছে সৌদি আরব ও পরমাণু শক্তিধর দেশ পাকিস্তান। চুক্তিতে বলা হয়েছে, কোনো একটি দেশের ওপর যে কোনো আগ্রাসনকে উভয় দেশের ওপর আগ্রাসন হিসেবে গণ্য করা হবে। স্থানীয় সময় বুধবার সৌদি আরবের রাজধানী রিয়াদে দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই চুক্তিপত্র সই করেন বলে জানিয়েছে দুই দেশের সংবাদ মাধ্যম। এ সময় উপস্থিত ছিলেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির, যাকে দেশটির সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি হিসেবে বিবেচনা করা হয়। আনুষ্ঠানিক এ চুক্তি দুই দেশের দীর্ঘদিনের নিরাপত্তা অংশীদারিত্বকে আরও দৃঢ় করবে বলে ধারণা তাদের। কাতারের দোহায় হামাস নেতাদের ওপর ইসরায়েলের বিমান হামলার পর মধ্যপ্রাচ্যের দেশগুলোতে নতুন করে দেখা দেয় উদ্বেগ উৎকণ্ঠা। পশ্চিমা সামরিক জোট ন্যাটোর আদলে মুসলিম দেশগুলোর মধ্যে সামরিক জোট গঠনের উদ্যোগের আহ্বান জানায় ইরাক। এমন প্রেক্ষাপটে দুই মুসলিম দেশের মধ্যে যৌথ প্রতিরক্ষা চুক্তি ব্যাপক কৌশলগত গুরুত্ব বহন করছে বলে মনে করেন বিশ্লেষকরা। তবে সৌদি আরবের এক কর্মকর্তার দাবি, এটি কোনো বিশেষ দেশের বিরুদ্ধে নয়, বরং দুই দেশের দীর্ঘমেয়াদী সহযোগিতার প্রাতিষ্ঠানিক রূপ। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে যুক্তরাজ্যের পরিকল্পনার সঙ্গে একমত নন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বৃহস্পতিবার লন্ডনে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে একথা বলেন ডোনাল্ড ট্রাম্প। হামাসের হাতে জিম্মিদের প্রসঙ্গে ট্রাম্প জানান, ধাপে ধাপে নয়, বরং সবাইকে একসঙ্গে মুক্তি দিতে হবে। অন্যদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত কেবল প্রতীকী পদক্ষেপ নয়। বলেন, ভবিষ্যতে ফিলিস্তিন শাসন ব্যবস্থার অংশ হতে পারবে না হামাস। ইউক্রেন যুদ্ধ নিয়েও সংবাদ সম্মেলনে কথা বলেন দুই নেতা। সংঘাত বন্ধের আলোচনায় অগ্রগতি না হওয়ায় রুশ প্রেসিডেন্টের প্রতি হতাশা ব্যক্ত করেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় বন্দুক হামলায় 3 পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও 2 জন। মঙ্গলবার স্থানীয় সময় দুপুরে ইয়র্ক কাউন্টিতে এ ঘটনা ঘটে। হামলাকারী পরে নিজেও আত্মহত্যা করে। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। যুক্তরাষ্ট্রে আবারও বন্দুক সহিংসতার ঘটনা ঘটেছে। এবার পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের ইয়র্ক কাউন্টিতে এক অস্ত্রধারীর এলোপাতারি গুলিতে নিহত হয়েছেন কয়েকজন পুলিশ কর্মকর্তা। পুলিশ জানায়, স্থানীয় সময় দুপুর 2:10 দিকে ফোন কল পেয়ে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী ও জরুরি বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে গিয়ে 5 পুলিশ সদস্যকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পান তারা। উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা কয়েকজনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অপর পুলিশ সদস্যদের অবস্থা আশঙ্কাজনক। আইন শৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী মঙ্গলবার দুপুরের পর পেনসিলভেনিয়ার 115 মাইল পশ্চিমে মেরিল্যান্ডের কাছে নর্থ কোডোরাস টাউনশিপ এলাকায় এক ব্যক্তিকে আদালতের একটি পরোয়ানা দিতে যায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি অনবরত তাদের উপর গুলি চালাতে থাকে। পরে হামলাকারী নিজেও গুলি চালিয়ে আত্মহত্যা করে। স্থানীয় এক বাসিন্দা জানান, তিনি অন্তত 30 রাউন্ড গুলির শব্দ শুনেছেন। এ ধরনের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমাদের সমাজ হিসেবে আরো ভালো করতে হবে। যারা মনে করে বন্দুক তুলে নেওয়া বা অস্ত্র হাতে নেওয়াই বিরোধ মেটানোর উপায়, তাদের পাশে দাঁড়াতে হবে। ঘটনার পর মেক্সিকান অভিবাসী অধ্যুষিত ওই এলাকা লকডাউন করে দেয় আইন শৃঙ্খলা বাহিনী। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ফিলাডেলফিয়ার মেক্সিকো কনসুলেট সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে জানিয়েছে, তারা ঘটনাটি পর্যবেক্ষণ করছে এবং মেক্সিকান বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। পুলিশ ঘটনা অনুসন্ধানে তদন্ত শুরু করেছে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। বৈষম্যমূলক অভিবাসন নীতি ও অভিবাসীদের মানবিক অধিকারের দাবিতে পর্তুগালে পার্লামেন্টের সামনে বিক্ষোভ হয়েছে। এতে স্থানীয়দের পাশাপাশি অংশ নেন প্রবাসী বাংলাদেশিরা। বৈধ অভিবাসীদের হয়রানি না করে তাদের প্রতি সরকারকে আন্তরিক হওয়ার আহ্বান জানান সবাই। লিসবন থেকে তারিকুল হাসান আশিকের রিপোর্টে বিস্তারিত।
বুধবার স্থানীয় সময় দুপুরে অভিবাসীদের প্রতি নানা বৈষম্য ও অন্যায়ের প্রতিবাদের পাশাপাশি মানবিক নানা দাবি নিয়ে পর্তুগালের পার্লামেন্টের সামনে জড়ো হন দেশটিতে বসবাসরত হাজারো অভিবাসীরা অপরাধী না বা সবার জন্য ডকুমেন্টস এমন নানা স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। বর্ণ বৈষম্য ও সেবা নিতে গিয়ে নানা ক্ষেত্রে হয়রানির অভিযোগ করেন বিক্ষোভে অংশগ্রহণকারীরা। কোনো ফৌজদারি অপরাধ না থাকলেও সেনজেন ইনফরমেশন সিস্টেমে থাকা অন্যান্য দেশের সাধারণ অ্যালার্ট বা নিষেধাজ্ঞার কারণে রেসিডেন্স পারমিট না দিয়ে গ্রেপ্তার ও দেশ থেকে বিধিনিষেধের কড়া সমালোচনা করেন অভিবাসী নেতারা। এমন পরিস্থিতিতে রেসিডেন্স কার্ড ইস্যুর ক্ষেত্রে পর্তুগালের প্রচলিত আইনের বিভিন্ন ধারাও তুলে ধরেন তারা। অভিবাসীদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন সলিডারিটি ইমিগ্রেন্টের আহ্বানে সাড়া দিয়ে সমাবেশে অংশ নেন প্রবাসী বাংলাদেশিরাও। আমরা এদেশে ট্যাক্স প্রদান করে এদেশে উন্নয়নে সহযোগিতা করে থাকি। পর্তুগালে বর্তমান যে পরিস্থিতি খুবই ভয়ানক। আমরা চাই আমাদের সাথে যেন কোনো বৈষম্যতা করা না হয়। পর্তুগালে বসবাস করা সকল দেশের প্রবাসীদের মানবিক মর্যাদা এবং অধিকার আদায়ের লক্ষ্যে আমরা বাংলাদেশিদের পক্ষে আজকে রাজপথে বিক্ষোভে অংশগ্রহণ করেছি। অভিবাসীদের সাথে সংহতি জানিয়ে সমাবেশে অংশ নেন পর্তুগিজরাও। এখনো পর্তুগালে অভিবাসী প্রয়োজন উল্লেখ করে সরকারকে তাদের প্রতি আন্তরিক হবার আহ্বান জানান তারা। আমরা অভিবাসীদের দাবিগুলোর সঙ্গে একাত্মতা প্রকাশ করছি। অভিবাসীরা এখানে কাজ করছে, অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাদের প্রতি বৈষম্য বা অন্যায়ভাবে গ্রেপ্তার অথবা হয়রানিকে আমি প্রহসনমূলক মনে করি। আমাদের রাজনৈতিক দলগুলোর উচিত যারা এদেশের আইনে কোনো অপরাধ করেনি বা এদেশ গঠনে কাজ করছে তাদের বসবাসের সুন্দর পরিবেশ তৈরি করে দেয়া। সিস অ্যালার্ট থাকায় সাম্প্রতিক সময়ে প্রক্রিয়াধীন থাকা বেশ কিছু অভিবাসীদের রেসিডেন্স পারমিট না দিয়ে তাদের প্রসেস বাতিল করে দেশ থেকে নোটিশ বা গ্রেপ্তারও করেছে পর্তুগালের অভিবাসন সংস্থা আইমা। এমনকি রেসিডেন্স পারমিট রিনিউ করতে গিয়েও একই পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন অভিবাসীরা। আজকের এই সমাবেশে অংশগ্রহণকারীরা বলছে ইউরোপে মানবিক দেশ হিসেবে পরিচিত পর্তুগালে অভিবাসীরা নানা অন্যায় ও বৈষম্যের শিকার, যা বর্তমান সরকারের বৈষম্যমূলক অভিবাসন নীতিরই ফল। তাই অভিবাসন সংক্রান্ত যে কোনো ইস্যুতে আরও একটু মানবিক দৃষ্টিভঙ্গি বজায় রেখে সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান তাদের। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। মালয়েশিয়া চলছে বিশ্বের সবচেয়ে বড় হালাল পণ্যের প্রদর্শনী আন্তর্জাতিক হালাল শোকেস। 21তম আসরে অংশ নিয়েছে বাংলাদেশ। 17 সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই মেলা চলবে 20 সেপ্টেম্বর পর্যন্ত। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্ট। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে শুরু হয়েছে বিশ্বের বৃহত্তম হালাল পণ্যের প্রদর্শনী। এবার তৃতীয়বারের মতো অংশ নিয়েছে বাংলাদেশ। তৈরি পোশাক, সিরামিক, ঔষধ, চামড়াজাত পণ্য ও প্লাস্টিক সহ নানা রফতানিযোগ্য পণ্য নিয়ে অংশ নিচ্ছে দেশের 8টি প্রতিষ্ঠান। যোগ দিয়েছে বাংলাদেশ মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। বুধবার উদ্বোধন হয় বাংলাদেশ প্যাভিলিয়নের। রফতানি উন্নয়ন ব্যুরোর কর্মকর্তারা জানান, দেশীয় পণ্যের ক্রমবর্ধমান চাহিদা পূরণে মালয়েশিয়া সহ আসিয়ানভুক্ত দেশগুলোতে বাজার সম্প্রসারণে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর যে আমাদের যে ভিশন এবং মিশন আছে সেটা হলো ফ্যাসিলিটেশন। এই ফ্যাসিলিটেশনের একটা পার্ট হলো এই মেলাতে অংশগ্রহণ করা এবং যারা অংশগ্রহণ করে তাদেরকে ফ্যাসিলিটেট করা। ব্যবসা বাণিজ্য সম্প্রসারণে বাংলাদেশ হাইকমিশনের নানা উদ্যোগের কথা তুলে ধরেন ভারপ্রাপ্ত হাইকমিশনার। শ্রম বিষয়ে সম্পর্কের পাশাপাশি এই ব্যবসা বাণিজ্য ইনভেস্টমেন্ট এগুলো বাড়ানোর জন্য সরকার এবং দূতাবাস অসম্ভব মনোযোগ দিয়ে কাজ করছে। ভবিষ্যতে আরো বেশি সংখ্যক প্রতিষ্ঠান যাতে এই ধরনের মেলায় অংশ নিতে পারে তা নিশ্চিতে কাজ করছে রফতানি উন্নয়ন ব্যুরো ও হাইকমিশন। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। কুয়েত চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আমন্ত্রণে প্রবাসী ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেছে বাংলাদেশের শীর্ষ ব্যবসায়ী প্রতিনিধি দল। বুধবার স্থানীয় সময় বিকেলে বাংলাদেশ দূতাবাসের মাল্টিপারপাস হলে এ সভার আয়োজন করা হয়। এর সভাপতিত্ব করেন দেশটিতে নিযুক্ত রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন। সভায় প্রবাসী ব্যবসায়ীরা দেশে পণ্য আমদানি রপ্তানি প্রক্রিয়ায় ভোগান্তির কথা তুলে ধরেন। মূলধনের নিরাপত্তা নিশ্চিত হলে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন তারা। সভায় বাংলাদেশ থেকে অংশ নেওয়া প্রতিনিধিরা বিনিয়োগে উৎসাহিত করার পাশাপাশি কুয়েতমুখী পণ্য রপ্তানিতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। এবার দেশের ফুটবলের খবর। ঘরোয়া ফুটবলের নতুন মৌসুমের শুরুতে চ্যালেঞ্জ কাপের উত্তাপ। রোমাঞ্চকর এই ম্যাচে অভিজাত বসুন্ধরা কিংস মুখোমুখি হবে ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবের। এক দলের সামনে চ্যালেঞ্জ শিরোপা ধরে রাখা আর অন্য দলের লক্ষ্য
চ্যালেঞ্জ কাপের ট্রফি ঘরে তুলে মৌসুম শুরু করা। এ ম্যাচের আগে দুদলই সমীহ করছে প্রতিপক্ষকে, তবে মাঠের বেহাল দশায় হতাশ কিংস ও মোহামেডান। কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ম্যাচ শুরু দুপুর 2:30টায়। বসুন্ধরা কিংস বনাম মোহামেডান স্পোর্টিং ক্লাব, আভিজাত্য আর ঐতিহ্যের এক লড়াই। দেশের ফুটবলে নতুন দিনের সবচেয়ে রোমাঞ্চকর এক দ্বৈরথ। পরতে পরতে রোমাঞ্চে ঠাসা এই দ্বৈরথের মুখোমুখি অবস্থান উত্তাপ ছড়াচ্ছে চারিদিকে, জমে উঠেছে কথার লড়াইও। নতুন মৌসুম শুরুর আগেই দুদলের মুখোমুখি এই লড়াই। গেলবারের চ্যালেঞ্জ কাপ চ্যাম্পিয়নদের সঙ্গে এবারের লড়াইটা লিগ চ্যাম্পিয়নদের। এক দলের সামনে চ্যালেঞ্জ শিরোপা ধরে রাখার, আর অন্য দলের লক্ষ্য মৌসুমের শুরুটা একটা ট্রফি জিতে করার। তবে দুই জায়ান্টের এই লড়াইয়ে জিতবে কে? নতুন মৌসুমে 5টি ট্রফি জয়ের মিশন বসুন্ধরা কিংসের সামনে। সঙ্গে আছে নতুন কোচিং প্যানেল আর কিউবা মিচেল সহ আরও বেশ কয়েকজন বিদেশি ফুটবলার। লোকাল ও বিদেশিদের মিলিয়ে ব্যালেন্সড দলে পরিণত হয়েছে কিংস। আর কিংসের বেশ কয়েকজন ফুটবলার জাতীয় দলের ডিউটিতে নেপালে যাওয়ায় প্রস্তুতিও ভালো হয়েছে তাদের। জানিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে আছে বসুন্ধরার জায়ান্টরা। গেলবারের চ্যালেঞ্জ কাপ জয়ী দলটার সামনে এবার বড় চ্যালেঞ্জ মোহামেডানকে হারিয়ে শিরোপা ধরে রাখার, যে মিশনে নিজেদেরই ফেভারিট মানছে কিংস। বসুন্ধরা সবসময় চ্যাম্পিয়ন হওয়ার জন্য টিম করে এবং আমরা গতবারও চ্যাম্পিয়ন চ্যালেঞ্জ কাপে, তো আমরা ওইভাবেই প্র্যাকটিস করছি লাস্ট 1 মান্থ। তো আমরা চেষ্টা করব কোচ আমাদেরকে যেভাবে মাঠে খেলার জন্য ইনস্ট্রাকশন দিয়েছে ওইভাবে মাঠে খেলার এবং ট্রফি জিতে। গতবার যেটা ছিল যে আমাদের হয়তো স্ট্রাইকিংয়ে একটু প্রবলেম ছিল, এখানে আমাদের স্ট্রাইকিং এবং অন্য যে পজিশনগুলো দুর্বলতা ছিল সেগুলো নিয়ে ম্যানেজমেন্ট কাজ করেছে এবং আমার কাছে মনে হয় গতবার চেয়ে অনেক বেটার একটা আমরা টিম পেয়েছি। সেক্ষেত্রে প্রতিপক্ষকে আমরা সেটা কখনোই দেখি না, সবসময় চেষ্টা করি যে যেই প্রতিপক্ষ হোক তাদের সাথে সর্বোচ্চ দিতে চেষ্টা করতে। সেক্ষেত্রে আমাদের টার্গেট থাকবে মোহামেডান বা যে কোনো টিমই হোক না কেন শিরোপার জন্য খেলা। এদিকে গেলবারের লিগ চ্যাম্পিয়ন মোহামেডানের জন্য সবচেয়ে বড় ভরসার নাম ছিল সুলেমান দিয়াবাতে। যদিও সে ঘাটতি সামলে উঠতে লিগের সর্বোচ্চ গোলদাতা স্যামুয়েল বোটাঙেই ভরসার প্রতীক তাদের। সঙ্গে অভিজ্ঞ দেশিদের নিয়ে আশাবাদী সাদা কালোরা। কিংসকে ফেভারিট মানলেও নিজেদের প্রস্তুতি আর দল নিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে আছে আলফাজের দল। ঘরের মাঠে চমক দেওয়ার অপেক্ষায় মোহামেডান। আমরা তো 100% আশা করতেছি। দুই টিমের ইচ্ছা আছে, সবাই দুই টিমের ইচ্ছা আছে যে চ্যাম্পিয়ন হওয়ার। এখন যে ভালো খেলবে সেই চ্যাম্পিয়ন হবে। আমাদের টিম নিয়ে আমরা আশাবাদী যে চ্যাম্পিয়ন হবো আমরা। মৌসুমের লক্ষ্য আসলে আমাদের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, আমাদের লক্ষ্যও থাকবে এরকম চ্যাম্পিয়ন হওয়ার। মাঠে জয়ের জন্য নামবো। ম্যাচটা আসলে 50-50 ম্যাচ আমার কাছে মনে হয়, এবং যদিও আমাদের চেয়ে স্ট্রং টিম বসুন্ধরা, তারপরে আমরা ছেড়ে কথা বলবো না। তবে কিংসকে ঘরের মাঠে ছেড়ে কথা বলবে না মোহামেডান স্পোর্টিং ক্লাব। তাজিন খন্দকার, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আলোচনার মধ্যে রাজপথে ইসলামী দলগুলো। নির্বাচন হতে হবে PR পদ্ধতিতে, হুঁশিয়ারি নেতাদের। ভোটের আগে জুলাই সনদের আইনি ভিত্তি ও বিচার নিশ্চিতের তাগিদ। আলোচনা চলাকালে অহেতুক চাপ সৃষ্টি গণতন্ত্রের জন্য শুভ নয় মন্তব্য বিএনপি মহাসচিবের। অস্থিতিশীল পরিস্থিতির জন্য রাজনৈতিকভাবে ক্ষতিপূরণের সতর্কবার্তা খসরুর। এই ছিল প্রবাসের সময়। সঙ্গেই থাকুন সময়ের।